নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শারদীয় উৎসবের মুখে পৌরসভায় নাগরিক পরিষেবা নিয়ে উদ্বেগ, জরুরি বৈঠকে তৃণমূল কাউন্সিলররা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জলপাইগুড়িতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। জলপাইগুড়ি মেডিকেল কলেজে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা কার্যত বন্ধ, চরম দুর্ভোগে রোগী আর পরিজন। এবার আসছে বিস্তারিত সংবাদে। শারদীয়া উৎসবের মুখে জলপাইগুড়ি পৌরসভায় নাগরিক পরিষেবা নিয়ে উদ্বেগ, জরুরি বৈঠকে মমতাপন্থী তৃণমূল কাউন্সিলররা। শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি পৌরসভায় অব্যাহত অবস্থায় অভিযোগের মধ্যেই শারদীয়া উৎসবের মুখে নাগরিক পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ে নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেন মমতাপন্থী তৃণমূল কাউন্সিলরদের একাংশ। জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতোর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তপন ব্যানার্জি, সন্দীপ মাহাতো এবং কাউন্সিলর দীনেশ রাউত সহ অন্যান্যরা। উল্লেখ্য, সম্প্রতি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এরই মধ্যে পৌরসভার অন্দরে রাজনৈতিক টানাপোড়েনও প্রকাশ্যে এসেছে। এদিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মমতাপন্থী তৃণমূল নেতারা পৌর পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে নাগরিক পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। বিশেষ করে পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন যাতে নির্ধারিত সময় প্রদান করা যায় সেই বিষয়েও বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানান নেতারা। শারদীয়া উৎসবের আগে পৌর পরিষেবা স্বাভাবিক রাখা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেখুন, আজকে আমাদের জলপাইগুড়ি পৌরসভা নিয়ে পৌরসভার 15 জন কাউন্সিলর এখানে উপস্থিত আছেন। আরও একজন কাউন্সিলর বাইরে আছেন, নাহলে হয়তো 16 জন হতো, 17 জন হতো, পাপিয়া বাইরে আছে। হ্যাঁ, 17 জন তো পাপিয়া বাইরে রয়েছে। তো এই 15 জন কাউন্সিলর এখানে উপস্থিত আছে এবং এই 15 জনের মধ্যে যারা নো কনফিডেন্স মোশনটা এনেছিল 9 জন, তারাও এখানে উপস্থিত আছেন। তো নো কনফিডেন্স মোশনটা আনার নিয়ম হচ্ছে, আইনটা হচ্ছে যে 15 দিনের মধ্যে চেয়ারম্যানকে মিটিংটা ডাকতে হবে, স্পেশাল মিটিং, এবং কি সেই মিটিংটা আবার ডাকতে হবে বিফোর 3 days বিফোর তাকে এই নোটিশটা ইস্যু করতে হবে। তার মানে 30 তারিখে 30/7 আমরা নো কনফিডেন্স মোশনটা জমা দিয়েছিলাম এসডিওর কাছে এবং পৌরসভার কাছে। তো 30 থেকে শুরু করে যদি হিসেব করা যায় তাহলে 14ই আগস্ট অবধি হচ্ছে 15 দিন। 15 দিন হচ্ছে 14ই আগস্ট। তাহলে 14ই আগস্ট যদি 15 দিন হয়, তার 3 দিন আগে নোটিশটাকে ইস্যু করতে হবে। তার মানে 11 তারিখ, আজকে সে ডেট পেরিয়ে গেছে। তাহলে আমরা এটা ধরে নেব যে চেয়ারম্যান তার যে রিক্রিয়েশন মিটিং সেটা ডাকতে সে ব্যর্থ করে। তো স্বাভাবিকভাবে এবার পরবর্তীতে যা নিয়ম আছে যে ভাইস চেয়ারম্যান ডাকবে, ভাইস চেয়ারম্যান পরে ভাইস চেয়ারম্যান ফেল করলে 3 জন কাউন্সিলর মিলে ডাকবে। তো সেটা আমরা আইনানুগভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তো শুধু এটা বলতে চাই যে আজকের দিনে অধিকাংশ কাউন্সিলর, আমরা যারা এখানে 15 জন রয়েছি, আমরা ইউনাইটেড, এবং আমরা সবাই হচ্ছে মানে সে নো কনফিডেন্স যে মোশন আনা হয়েছে সেই মোশনের পক্ষে। কিন্তু সুতরাং আগামী দিনে যেভাবেই মিটিংটা হোক না কেন, যেই ডাকুক না কেন, আইনানুগভাবে যেটা সিদ্ধ হবে সেভাবেই ডাকা হবে। সেই মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর উপস্থিত থাকবে এবং নতুন করে নেতা নির্বাচিত হয়ে পৌর বোর্ড নতুন করে গঠন হবে। আমাদের আজকে যে কাউন্সিলরদের উপস্থিতি প্রমাণ করে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা যে অনাস্থা প্রস্তাব 30 তারিখে দিয়েছি তার সমর্থনে সকলের মত রয়েছে। আর আগামীতে
পুরো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যেটা ওখানে উল্লেখ করা হয়েছে সেইভাবে আগামী দিনে নতুন করে বোর্ড গঠন হবে। সেটা কতদিন সময় সাপেক্ষ? সেটা লেখা আছে প্রথম তপনবাবু বললেন প্রথম 15 দিন চেয়ারম্যানের এখতিয়ার থাকে, তারপরে ভাইস চেয়ারম্যানের 7 দিন থাকে। উনিও যদি 7 দিনের মধ্যে না দেখেন, 3 জন অনাস্থায় যারা সই করেছে তাদের মধ্যে 2 জন সই করেই মিটিং ডাকতে পারে। তাদের কাছে 3 দিন সময় থাকে, 72 ঘন্টার আগে নোটিশ দিতে হয়। আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন, হঠাৎ করে আপনাকে রাতারাতি ভাইস চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হলো। সেটা তো যিনি সরিয়েছেন উনি বলতে পারবেন, এটা তো আমি বলতে পারবো না। আপনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলা হয়েছে, ঠিকাদারি সম্পর্কিত আরো কিছু কিছু অভিযোগ। ঠিকাদারি অভিযোগ আমার নেই। মানে আপনার স্ত্রী কোনো ঠিকাদারের সঙ্গে না, না, ঠিকাদারি অভিযোগ কিন্তু প্রেসক্রিপ্ট করে করা হয়। সেটা উনি বলতে পারবেন, উনি বলেছেন, আমি এই ব্যাপারে কিছু বলবো না। ভবিষ্যতের আপনাদের দলনেতা কি হতে পারে সেই বিষয়ে কোনো সেটা আমরা আমাদের কাউন্সিলরদের বসে নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা কীভাবে হবে সেটা ঠিক। আজও ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো নির্বিঘ্নে জলজল করছে। আমরা সেটা হচ্ছে নাগরিকরা ধন্দে আছে। সেটা চেয়ারম্যানকে চেয়ারম্যান সাহেব সরিয়েছেন, উনি এর উত্তরটা পালন দিতে পারবেন যে বোর্ডটা কেন আছে। চেয়ারম্যান দাবি করছেন ওনার কাছে পর্যাপ্ত সংখ্যা আছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে 15 জন রয়েছে। সবাইকে একসঙ্গে রাখার জন্য আপনার কি কোনো পরিকল্পনা কিছু? না, তার এখানে এখানে পরিকল্পনা করার বিষয় নেই। সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, প্রত্যেকে দায়িত্বশীল, দলের প্রতি প্রত্যেকেই একটা আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে প্রত্যেকে আছে। কাউকে জবরদস্তি এখানে আনা হয়নি, সবাই স্বইচ্ছে এসেছে। বলা হচ্ছে আপনার নিয়োগটাই নাকি অবৈধ। বলতে পারলাম না, ওটা দেখবেন পরে। দিনেশ দা, আপনাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, আপনি চেয়ারম্যানের বিরোধী একটা শিবিরে আজকে এসেছেন, অবস্থানটা কি আপনার রাজনৈতিক? আমি ওই সময় ভাইস চেয়ারম্যান নিয়েছি, তা এখন আমি বুঝতে পারছি এখন আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়িয়ে যাচ্ছি। অনাস্থার বিপক্ষে আছে, পক্ষে আছে, অনাস্থার পক্ষে আছে। ভাইস চেয়ারম্যান পদ থেকে কি রেজিগনেশন দেবেন? আগে ঠিক হোক যে ভাইস চেয়ারম্যানটা নিযুক্তটা ঠিকঠাক হচ্ছে কিনা, তারপর দেখা যাবে। আইনি প্রক্রিয়া যেভাবে হবে সেভাবে করবো কাজ। আপনি তো অনাস্থার সভা ডাকতে পারেন ভাইস চেয়ারম্যান হিসেবে। এখন ভাইস চেয়ারম্যান প্রক্রিয়া বলছেন যে কি গন্ডগোল, যদি গন্ডগোলটা হয় তাহলে আমি কি করে প্রস্তাবটা রাখবো বলুন? আপনার সঙ্গে কথা হয়েছিল ভাইস চেয়ারম্যান ঠিক করার আগে চেয়ারম্যানের? চেয়ারম্যান আমাকে বলছিল যে কি তোমাকে ভাইস চেয়ারম্যান করা হবে, তুমি আসো। আমি আসলাম, সেই হিসাবে আমাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সেদিন কি চেয়ারম্যান ছিল শপথ গ্রহণের দিন? হ্যাঁ, চেয়ারম্যান আমি ছিলাম। ভাইস চেয়ারম্যান হয়ে আবার এই মিটিংয়ে আপনি এসেছেন এখানটা আলাদা? আমি মমতা বন্দ্যোপাধ্যায় বোন ছিল, সেজন্য এই মিটিংয়ে সেজন্য আমি আসছি। দলের তরফ থেকে তো যা বার্তা দেওয়ার তো আমাদের কাউন্সিলরদের ডেকে নিয়ে বলা হয়েছে, ওনারা অনাস্থা রেখেছেন এবং ওনারাই দলনেতা ঠিক করবেন। সব দল ওনাদের উপরেই সব ছেড়ে দিয়েছে, ওরা যা ঠিক করবে সেটাই হবে। সুতরাং দলের তরফ থেকে তো এর বেশি আর কিছু বলার নেই। সৈকত চট্টোপাধ্যায় আজও বলে যাচ্ছেন ওনার কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এটা আপনারাও দেখতে পাবেন, ওনাকে পটেই দেখতে পাবেন। ওনাকে বলুন মিটিংটা ডাকলেন না কেন এখন? 17 জন আছে আমাদের সঙ্গে, 15 জন এই মুহূর্তে এখানে আছে, 2 জন বাইরে আছে। একজন পাপিয়া পাল আর একজন হচ্ছে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতায় আছেন। তাহলে ওনারাও আজকে মিটিংয়ে থাকতো এবং আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে কোনো কেউ কাউকে ছেড়ে নেই, সবাই একসঙ্গেই আছি এবং আমরা একসঙ্গেই থাকবো এবং আশা করি আমরা সাকসেস হবো। নতুন বোর্ড গঠনের নির্দেশ কি সরাসরি দলনেত্রী? নিশ্চয়ই দলনেত্রী দিয়েছে। দলনেত্রী, আমরা কলকাতায় গিয়েছিলাম, সেই সময় দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছে যে তুমি গিয়ে এই ব্যাপারটা দেখো। আমি সবার সঙ্গে কথা বলেছি, কথা বলে যারা সিনিয়র কাউন্সিলর আছে, তপনদা আছে, সন্দীপ আছে, উত্তমদা আছে, উত্তমদা আমার সঙ্গে ছিলেন, নীলম ছিল, আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম। তখন দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী আমি এদের সঙ্গে কথা বলেছি, তারপরেই অনাস্থা ডাকা হয়েছে। সৈকত চ্যাটার্জি দাবি করেছেন যে 9 জন কাউন্সিলর সই করেছে, তার মধ্যে 3 জন পরে ওনার সঙ্গে কথা বলে এবং ওনাকে লিখিতভাবে জানিয়েছে। উনি অনেক কিছু বলছে, মানে মার্কেটে আর অনেক কিছু শোনা যাচ্ছে, উনি টাকার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং ওসব করে কিচ্ছু হবে না। ওসব করে কিছু হবে না, তৃণমূলদের ওইভাবে কেনা যায় না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জলপাইগুড়িতে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হলো। স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তার প্রাক্কালে জলপাইগুড়িতে শুরু হয়েছে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি। সদর বিধানসভার বিধায়ক অনন্তদেব অধিকারীর উদ্যোগে প্রত্যেকটি বাড়ি আর ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর প্রতিটি ঘরে তিরঙ্গা উড়বে, এই লক্ষ্যে চলছে এই কর্মসূচি। সোমবার সন্ধেবেলায় জলপাইগুড়ি শহরের 24 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের উদ্যোগে বিধায়ক অনন্তদেব অধিকারীর উপস্থিতিতে এই বিশেষ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মাধ্যমে এলাকার বাড়ি আর ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। হাতে জাতীয় পতাকা পেয়ে
এলাকার বহু মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে 24 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী আর বিধায়ক অনন্তদেব অধিকারীর এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। স্বাধীনতা দিবসের আবহে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচি, এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেছেন। প্রত্যেক বাড়িতে পতাকা উঠবে, ভারতীয় জাতীয় পতাকা প্রত্যেক বাড়িতে, প্রত্যেক দোকানে, সব জায়গায়, স্কুলে, সব জায়গায় 15 আগস্ট উত্তোলিত হবে এবং এই সপ্তাহ ধরে চলছে। সবাই বাড়িতে লাগাবে। কতজনকে দিবেন আজকে? সম্পূর্ণ ওয়ার্ডে আমার পুরো ওয়ার্ড 24 ওয়ার্ড প্রত্যেক বাড়িতে পৌঁছাবো। কেমন লাগছে, কেমন দেখো খারাপ আছে, সবাই আনন্দ সহিত নিচ্ছে, সবাইকে খুশি করে দিচ্ছে। ঠিক আছে, মানে 15 আগস্ট এবারে 15 আগস্ট আকাশ পাতাল পার্থক্য। এবার দেখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং আনন্দের সহিত এই কাজ করছে। হাড়ঘাট তিরঙ্গা বলতে আমাকে প্রত্যেককে দিচ্ছে, আমাকেও একটা তিরঙ্গা দিল, আমি এটা আমার বাড়িতে লাগাবো। এই উদ্যোগটা কেমন? এই যে আলা বদলের পর এবার সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ আর কি ছড়াছড়ি, সারা ভারতবর্ষ, পতাকাটা ভারতবর্ষ, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, একটা অন্যতম। পতাকার আকৃতি কেমন? আজকে কি করলো? আজকে এই যে বিধায়ক হিসেবে আমাদের জলপাইগুড়ি বিধায়ক সাহেব অনন্তদেব অধিকারী আমাকে এই তিরঙ্গা পতাকাটা দিল, এর জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দেশের পতাকা আমার হাতে তুলে দিলেন, এটা আমাকে প্রাপ্তি। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি মেডিকেল কলেজে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা কার্যত বন্ধ, চরম দুর্ভোগে রোগী ও পরিজন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন সাধারণ রোগী ও তার পরিবারের সদস্যরা। কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলা আন্দোলনের জেরে হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। বর্তমানে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে, আর বাকি অধিকাংশ পরিষেবা কার্যত বন্ধ রয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তর, বাড়ি ফেরানো কিংবা প্রয়োজনীয় ক্ষেত্রে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল রোগী ও তাদের পরিবারের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার ওপর নির্ভর করেই বহু মানুষ হাসপাতালে আসেন। কর্মীদের আন্দোলনের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় হাসপাতাল চত্বরে রোগী ও পরিজনদের মধ্যে অসন্তোষও বাড়ছে। তাদের দাবি, আন্দোলন ও কর্মীদের দাবি দেওয়ার বিষয়টি দ্রুত আলোচনার মাধ্যমে মিটিয়ে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক করা হোক। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স পরিষেবা দীর্ঘ সময় ব্যাহত থাকলে তার সরাসরি প্রভাব পড়ে রোগীদের চিকিৎসার পরিষেবার ওপর। তাই দ্রুত পরিস্থিতির সমাধান করে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার দাবি উঠেছে। কি কারণে আপনারা আজকে? আমাদের অকারণে কয়েক মাস ধরে স্যালারি কাটা হচ্ছে, আমরা এই জন্য কর্মবিরতি করেছি। কি পরিমাণে স্যালারি কেটে নেওয়া হচ্ছে? আমাদের এটা নির্দিষ্ট করে তো ওনারা কাটেনি, কারো 5000 কেটেছে, কারো 6000 কেটেছে, কারো 1500, কারো 500, কারো 300, এরকম করে ওরা কেটে নিয়েছে। কেন কাটছে, কারা কাটছে? এটা তো সদুত্তর আমরা পাইনি, অফিস কেটে নিচ্ছে। সমস্যা কি হচ্ছে? আপনাদের অনেক কিছু দাবি দেওয়া তো লিখেছেন অ্যাজ আ চালক। আমাদের গাড়ি যদি কেউ সাইকেল নিয়ে এসে মেরে দেয় পেছন দিক থেকে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পেছন দিক থেকে এসে মেরে দিল, এটার জন্য আমাদের কাছ থেকে স্যালারি কাটা হয়। সেটা কি আগে কথা হয়েছিল বা কিছু বলেছিল? এটা আগের থেকেই মানে ওনারা কাটছে, নতুন গাড়ি আসার পর আবার বেশি হচ্ছে। কেউ যদি কোনো কিছু বলি আমাদেরকে অকারণে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়, অফিসে ডেকে হেনস্থা করা হয়। মানে এটা আপনারা কি হ্যারাসমেন্ট হচ্ছে? হ্যাঁ, হ্যারাসমেন্ট হচ্ছে। আপনারা যদি এই আমরা অনির্দিষ্টকালের জন্য বিরত রাখবো। এমএসবিপি বা সিএমওএইচ কে কিছু জানিয়েছেন? হ্যাঁ, আমরা লেটার করেছি। এই কাজকে তো আপনাদের আমাদের অনেক দাবি দাবা আছে যেগুলো আমাদের পূরণ করা হচ্ছে না, এবং হচ্ছে আমাদের রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সামান্য বেতন, তার থেকে অনেকের মানে প্রচুর টাকা কেটে নেওয়া হয়েছে। যেমন কারোর 8865 টাকা, কারো 7000, কারো 3145 টাকা। কেন কেটেছে মানে ওনারা সদুত্তর দিতে পারছে না, যার জন্য আমরা কর্মবিরতি করতে বাধ্য হয়েছি। আমরা পেটের দায়ে কাজ করি, অথচ
আমরা সেই জায়গাতেই টাকা পাচ্ছি না। টাকা না পেলে আমরা কি করবো কি বলুন? কারণে কাটছে কি বলছে না? না, ওনারা আমরা জানিয়েছি হায়ার অথরিটিকে, ওনারা আমাদের আজকে বলেছিল ওনারা আসবে, এখন পর্যন্ত আসেনি এবং কোনো সদুত্তর দেননি। কারা টাকা কেটেছে আপনাদের? আমাদের হায়ার অথরিটি জিবিকে ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিস সেই অফিস থেকে যারা আমাদেরকে চালাচ্ছে। বলছি যে এই সমস্যাটা কি আপনাদের এই মাসেই দেখা গেছে না? আমাদের বিগত বহু মাস থেকে কিছু কিছু করে টাকা কাটা হচ্ছে। রিসেন্ট আগের মাসে কারোর 191, কারোর 500, কারোর 700 কাটা হয়েছে এবং এই মাসে প্রচুর পরিমাণে কাটা হয়েছে, যেগুলো আমরা মেনে নিতে পারছি না। আপনারা কি পরিষেবা? অবশ্যই আমরা পরিষেবা চালু রেখেছি, যেহেতু আমরা এমার্জেন্সি কাজ করি, আমরা জানি এমার্জেন্সি পরিষেবা আমাদেরকে দিতে হবে, যার জন্য আমরা বাড়ি থেকে আনা পিক আপ বলি আমরা সেটাকে পিক আপ বন্ধ রেখেছি, আর যেটা ড্রপ পেশেন্ট বা ছুটি হয়ে বাড়ি যায় সেটা বন্ধ রেখেছি। অনলি আমরা হসপিটাল থেকে হসপিটাল রেফারটা চালু রেখেছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ভারত ছাড়ো আন্দোলনের 85তম বর্ষপূর্তিতে জলপাইগুড়িতে এসইউসিআই এর মহা মিছিল বেরোলো। ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী এবং শহীদ ক্ষুদিরাম বসুর 118তম শহীদ দিবস উপলক্ষে মঙ্গলবার জলপাইগুড়ি শহরে মিছিল বের করে কমিউনিস্ট পার্টির এসইউসিআই। সমাজপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নবজাগরণের মহান মনীষীদের অবমাননার প্রতি প্রতিবাদ জানানো হয়। সংগঠনে কিশোর বাহিনীর সদস্যদের হাতে বিভিন্ন মনীষীর ছবি, দলীয় পতাকা এবং বিভিন্ন দাবি সংবলিত ব্যানারও দেখা যায়। কর্মী সমর্থকরাও ছিলেন মিছিলে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আর মহান মনীষীদের মর্যাদা রক্ষার পাশাপাশি তাঁদের আদর্শ স্মরণ করার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এসইউসিআই এর জলপাইগুড়ি জেলা সম্পাদক সুজিত ঘোষ জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে 9 থেকে 16ই অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী পালিত হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসাবে এদিন জলপাইগুড়ি শহরে মিছিলের আয়োজন হয়। পাশাপাশি বিভিন্ন শহীদদের স্মরণে একাধিক কর্মসূচিও পালিত হয়েছে। আজ আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গত 9ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে যেমন এই কর্মসূচি আছে, আবার আপনারা প্রত্যেকেই জানেন যে আজ 11ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর 118তম আত্মোৎসর্গ দিবস। এই দুটো দিনকে স্মরণে রেখে আমরা গোটা পশ্চিমবাংলায় যেমন বিভিন্ন র্যালি সংগঠিত করছি। আজকে এই র্যালি সংগঠিত করার মূল কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে ভারত ছাড়ো আন্দোলনে মানে শত শত শহীদের আত্মবলিদান, বিশেষ করে মাতঙ্গিনী হাজরা থেকে এরকম শত শত শহীদের আত্মবলিদান, এবং এই বলিদানের মাধ্যমেই ভারতবর্ষ কিন্তু আজকে স্বাধীনতার এরকম একটা জায়গায় এসছে। এবং সেদিন হাজার হাজার ছাত্র, হাজার হাজার যুবক, হাজার হাজার কৃষক এবং আমরা যতটুকু জানি মাতঙ্গিনী হাজরা সহ এরকম মানে শত শত মানুষ সেদিন আত্মাহুতি দিয়েছিল। তাদের আত্মোৎসর্গের বিনিময়ে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তবে আমরা লক্ষ্য করছি যে নেতাজি সহ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার যারা বিপ্লবী, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে যারা ক্ষমতায় আছে সেই বিজেপি দল, যারা কিন্তু সেই সময় তাদের যে পূর্বতন জনসংঘ, হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ, তারা কিন্তু সেই সময়তে স্বাধীনতা আন্দোলনে কোনো অংশ নেয়নি। কিন্তু আজকে যেটা আমরা দেখছি, লক্ষ্য করছি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে ভারতবর্ষের একটা জায়গায় আনা হচ্ছে, অথচ যারা স্বাধীনতার জন্য প্রাণ দিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে নবজাগরণের মনীষী যারা আছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য যে একটা ঘৃণ্য চক্রান্ত চলছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ধীমান রায় রিপোর্ট। শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল বামপন্থী ছাত্র ও যুব সংগঠন এসএফআই আর ডিওয়াইএফআই। প্রত্যেক বছরের মতো এবছরেও 11ই অগস্ট সকালবেলায় পান্ডাপাড়ার কালীবাড়িতে অবস্থিত বিপ্লবী ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে এসএফআই আর ডিওয়াইএফআই এর সদস্যরাও উপস্থিত ছিলেন। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ আর দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানকে স্মরণ করেই
এই বিশেষ কর্মসূচির আয়োজন। তাকে শ্রদ্ধা জানাতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু মানুষ উপস্থিত ছিলেন। এদিন বিকেলে আত্মবলিদান দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, সঙ্গে রয়েছে অনুষ্ঠানের আয়োজন। এমনটাই জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ আজও নতুন প্রজন্মকে দেশপ্রেম আর সংগ্রামের প্রেরণা জাগায়। আপনারা সবাই জানেন আজকের দিনে 1980 সালে আজকের দিনে আমাদের বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আত্মবলিদান দিবস আমরা এই দিনটাকে পালন করি এবং প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এই দিনটাকে পান্ডাপাড়া সদর দক্ষিণ কালীবাড়িতে যথাযথ মর্যাদার সাথে পালন করলাম এবং তার সাথে এই বার্তাই দিলাম যে গোটা দেশের যে নীতি চলছে তার বিরুদ্ধে যে ক্ষুদিরাম বসুরা যে লড়াই করে এসছে, যে সমাজ যে দেশ তারা দেখিয়ে এসছে, আমরাও সেই দিকে চালিত হচ্ছি। অমিত বণিকের রিপোর্ট। বাংলাদেশের 6টি জেলা নিয়ে পৃথক বঙ্গভূমি রাষ্ট্র গঠনের দাবিতে সরব হল বঙ্গসেনা। মঙ্গলবার জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর এলাকায় সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এই দাবি জানিয়েছেন। সংগঠনের দাবি, এদিন বেশ কয়েকজন নতুন সদস্য তাদের সঙ্গে যোগ দেন। বঙ্গসেনার সদস্য সুনীল চন্দ্র রায় জানান, পূর্ববঙ্গ থেকে মৌলবাদীদের অত্যাচারের কারণে তাদের অনেককেই চলে আসতে হয়েছিল। গত 40 থেকে 42 বছর ধরে পৃথক রাষ্ট্র গঠনের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। সংগঠনের দাবি, বাংলাদেশের 6টি জেলা নিয়ে বঙ্গভূমি নামে এক স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠিত হবে। এই দাবির সমর্থনে রাষ্ট্রসংঘের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছে। এই দিনের কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিনের সেই দাবি ফের সামনে তুলে ধরলেন বঙ্গসেনার সদস্যরা। আমাদের এই সংগঠনের নাম হচ্ছে বঙ্গ সেনা সংগঠন। এই সংগঠন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই 2-1 ব্যক্তি আমাদের এই সংগঠনে তারা জড়িত হচ্ছে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি। এবং আমাদের মূল দাবি হলো এবং উদ্দেশ্য হলো যে আমরা পূর্ব বাংলা থেকে মৌলবাদীদের অত্যাচারে বিতাড়িত। অতএব আমরা দীর্ঘ প্রায় 40-42 বছর হলো এই আন্দোলন আমাদের চলছে, এখনও আমরা সেই আন্দোলন করে যাচ্ছি। অতএব আমরা রাষ্ট্রসংঘের কাছে একটা স্মারকলিপিও দান করছি। অতএব আমরা চাচ্ছি, ভারত ভাঙিয়া পাকিস্তান হয়েছে, পাকিস্তান ভাঙিয়া বাংলাদেশ হয়েছে, এবার সেই আইনে বাংলাদেশকে ভাঙিয়া 6টা ডিস্ট্রিক্ট দিয়া আমাদের বঙ্গভূমি রাষ্ট্র করতে হবে এবং সেটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে আমরা সেই রাষ্ট্রে আমাদের স্বাধীন মতো বসবাস করতে চাই। এটা আমাদের মূল বক্তব্য এবং এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই আন্দোলন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নেশামুক্ত ভারত গড়ার বার্তা। জলপাইগুড়িতে এনসিসি ক্যাডেটদের সচেতনতামূলক শোভাযাত্রা। নেশামুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে জলপাইগুড়িতে আয়োজন করা হলো এক বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা। 61 ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে আয়োজিত এই র্যালিতে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের এনসিসি ক্যাডেটরা। মঙ্গলবার বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। হাতে সচেতনতামূলক পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে নেশার বিরুদ্ধে এবং সুস্থ সমাজ গঠনের পক্ষে বার্তা দেন এনসিসি ক্যাডেটরা। শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও নেশামুক্ত সমাজ গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়। বিশেষ করে যুব সমাজকে নেশা থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করা এবং তরুণ প্রজন্মকে নেশামুক্ত, সুস্থ ও ইতিবাচক জীবনযাপনে উৎসাহিত করা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রাতের অন্ধকারে জাতীয় সড়কে হেডলাইট না জ্বালিয়েই একাংশ টোটো চলাচল করছে বলে অভিযোগ। এমনিতেই জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ, তার ওপর নিয়ম উপেক্ষা করে রাতে হেডলাইট ছাড়াই টোটো চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। জলপাইগুড়ির পাহাড়পুর এলাকার জাতীয় সড়কে এমনই ছবি ধরা পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে দ্রুত গতির যানবাহনের পাশাপাশি হেডলাইটবিহীন টোটো চলাচল করায় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা খোকন দাস জানান, জাতীয় সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। তার মধ্যে কিছু টোটো চালক রাতে হেডলাইট না জ্বালিয়ে চলাচল করায় ঝুঁকি আরও বাড়ছে। এই বিষয়ে পুলিশের আরও কঠোর নজরদারি ও পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার টোটো চালকদের সচেতন করা হলেও একাংশ চালক এখনও নিয়ম মানছেন না। তাই জাতীয় সড়কে রাতে টোটো চলাচল এবং হেডলাইট ব্যবহারের বিষয়ে আরও কড়া নজরদারির দাবি উঠেছে। এই যে জাতীয় সড়কে যে টোটোগুলো চলছে, দেখলাম হেডলাইট নাই, কি বলবেন? এখন হেডলাইট মনে করো ওরা জ্বালায় না, কি করা যাবে? পুলিশ প্রশাসন এটা নিয়ে একটা কিছু করতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো মনে করো প্রচুর হয়। জ্বালানো দরকার, একদম জ্বালায় না। কি বলবেন, কি বার্তা দেবেন টোটোওয়ালাদের? ওদেরকে একটু মনে করো বার্তা বলতে মনে করো যে ঠিকঠাক মতো যদি মনে করো হেডলাইট চালায় তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হবে না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সুপার ডিভিশন ফুটবল লিগে আরএসের দাপুটে জয়। নেতাজি মডার্ন ক্লাবকে 4-1 গোলে পরাজিত করে ম্যাচ জিতল আরএসএ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় চলতি সুপার ডিভিশন ফুটবল লিগে আজ 11ই আগস্ট উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় নেতাজি মডার্ন ক্লাব ও আরএসএ। ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বড় ব্যবধানে জয় তুলে নেয় আরএসএ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকেই, তবে গোল করার ক্ষেত্রে আরএসএর আক্রমণ ভাগ ছিল অনেক বেশি কার্যকর। শেষ পর্যন্ত 4-1 গোলের ব্যবধানে নেতাজি মডার্ন ক্লাবকে পরাজিত করে আরএসএ। আরএসএর হয়ে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছোটন শীল। তার অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ তাকে নির্বাচিত করা হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে। 4 গোলে এই দাপুটি জয়ের ফলে সুপার ডিভিশন লিগে আরএসএর পারফরমেন্সে নতুন মাত্রা যোগ হলো। অন্যদিকে নেতাজি মডার্ন ক্লাব একটি গোল করতে সক্ষম হলেও আরএসএর আক্রমণ ও গোলের ধারার সামনে শেষ পর্যন্ত ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। সুপার ডিভিশন ফুটবল লিগের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে জেওয়াইসিসি এবং ইয়েলমো এফসি। ফুটবল প্রেমীদের নজর এখন আগামীকালের এই ম্যাচের দিকে। দুই দলেই মাঠে নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরে জয়ের লক্ষ্যে নামবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শারদীয় উৎসবের মুখে পৌরসভায় নাগরিক পরিষেবা নিয়ে উদ্বেগ, জরুরি বৈঠকে তৃণমূল কাউন্সিলররা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জলপাইগুড়িতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। জলপাইগুড়ি মেডিকেল কলেজে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা কার্যত বন্ধ, চরম দুর্ভোগে রোগী আর পরিজন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।